হুম, আমার তো মনে হয় না। কারণ তাদের আপনার আ আচার-আচরণ, কথাবার্তায় তার কোন রকমের ম্যানিফেস্টেশনই নেই। বিশেষ করে মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার যে বক্তব্যটি যারা ইন্টারেস্ট সার্ভ করেন সেই রকমের ব্যক্তিবর্গ। তো সব মিলিয়ে এই যে আ আপনার পাঁচমিশালি আ লোকজনের আ যে বাতাবরণ সেটাকে আবার অনেকে বলছেন এনজিও সরকার। প্রবাসের সুবাদে জানেন যে একজন ইহুদি হতে হলে তাকে মাতৃসূত্রে ইহুদি হতে হয়। অর্থাৎ হুম, তার মা ইহুদি ছিলেন। এটা বোনাফাইড, এটা কোন ঝামেলা নেই। তো সেই লোকের অর্থপুষ্ট হয়ে আপনি একটা কালার রেভলিউশন করে ফেললেন। এখন আবার বলছেন ইসরায়েল নিপাত যাক। হাউ টু রিকনসাইল? আহ আপনার তারা শুধুমাত্র সুপারিশ করতে পারেন মাত্র। এই বিষয়গুলো কার্যকর করবার জন্যে আপনার জনগণের ম্যান্ডেট সম্পন্ন সরকার দরকার। এখন আমাদের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার বলছেন তাদের জনগণের ম্যান্ডেট আছে, তারা নির্বাচিত। তো এই ধরনের কথাবার্তা মাইন্ডসেট যদি থাকে তাহলে তো আর কোনো গ্রামার ফলো করার প্রয়োজন পড়বে না। তাই না? কদিন পরে হুম, যদি তারা মন কলা খাওয়ার মতো বলা শুরু করে, নির্বাচন তো ইতিমধ্যে হয়েই গেছে। সুতরাং নতুন করে নির্বাচনের কি প্রয়োজন আছে? তো হুম, এই যে লাগাম ছাড়া কথাবার্তা, আ এটি নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সেটা কতটা আ গ্রহণযোগ্য হবে, লোকে বুঝবে, আমলে নেবে, সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। কারণ আপনার দান, দান, ৩ দান। আপনি এটা তো বারে এই বিভ্রম, তারপর আপনার কথার চাতুর্য এগুলো দিয়ে শুধু কথা তো চিড়ে ভেজাতে পারবেন না। মানে ধরুন নির্বাচিত সরকার আসলো, এসে এই যে জনগণের করের টাকা খরচ করে মাসের পর মাস শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে চা বিস্কুট খাওয়ার যে কাজগুলো হলো এবং তাদের একটি সুপারিশও যদি তারা গ্রহণ না করেন, পার্লামেন্টে ভেটিং না দেন, তখন জাস্টিফাই করবেন কি করে তাদের এই যে ফ্ল্যাগ কারে ঘুরে বেড়ালেন, তারপর আপনার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আয়েশের সঙ্গে সময় কাটালেন, এবং যে সম্মানী নিলেন মাসের শেষে, সেগুলো যদি তখন জনগণ ফেরত চায়, তখন তো ঘটিবাটি বিক্রি করে আহ, একটা পরিস্থিতিতে দাঁড়াতে হবে যদি হোয়াইট মানি বিষয়টি দিয়ে তা পরিপূরণ করতে হুম। চান। আর ব্ল্যাক মানি দিয়ে পরিপূরণ করার কোনো তো সুযোগই নেই, তখন ইন্টিগ্রিটির প্রশ্ন উঠবে, জেল জরিমানার সম্মুখীন হতে হবে। এটা কিন্তু মানে এটা কি ওনারা একটা ভয় কঠিন পাচ্ছেন কিনা এটা? বাস্তবতা। হুম, আমার তো মনে হয় না, কারণ তাদের আপনার আচার-আচরণ, কথাবার্তায় তার কোন রকমের ম্যানিফেস্টেশনই নেই। বিশেষ করে মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার যে বক্তব্যটি রেখেছেন সেটা সবার জন্য আই ওপেনার হতে পারে। প্রকৃত অর্থে অ্যা তার পার্টনার কমরেড ফরহাদ মজা তিনি কিন্তু এই আ আ বর্তমান সরকারের মূল ইডিওলগ, নট আমাদের মাননীয় নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস। প্রফেসর ডক্টর ইউনূসকে এমপ্লয় করেছেন আমাদের সমন্বয়করা। তিনি পরে হুম, এসে যুক্ত হয়েছেন। কিন্তু মূল যে বিপ্লব তার চাবিকাঠি, জীয়ন কাঠি কিন্তু কমরেড ফরহাদ মজহারের হাতে, এবং তিনি বনানী শেরাটন হোটেলে আমার সতীর্থ শওকত মাহমুদ, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, তাকে সঙ্গে নিয়ে সদস্য সচিব নিয়োগ করে আপনার যেই ইশতেহার হাজির করেছিলেন আপনার জাতীয় ইনসাফ কমিটির, সেখানে আমিও আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। গিয়েছিলেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সোহরাওয়ার্দী মহোদয়ের মতো ব্যক্তিবর্গ, এবং সেখান থেকে আমরা যে অভিজ্ঞান লাভ করেছিলাম তার কতটুকু বাস্তবায়িত হয়েছে এই বর্তমান সরকার এর দ্বারা, যে হুম, সরকারের ৩ ধরনের উৎস থেকে লোকজন মোতায়েন হয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পছন্দের, তার পারিবারিক সেবা, ব্যক্তিগত সেবা যারা করেছেন সেই সমস্ত ব্যক্তিবর্গ, মাননীয় সেনা প্রধানের আশীর্বাদ পুষ্ট লোকজন, এবং সমন্বয়কবিদদের যারা ইন্টারেস্ট সার্ভ করেন সেই রকমের ব্যক্তিবর্গ। তো সব মিলিয়ে এই যে আপনার পাঁচমিশালি লোকজনের
যে বাতাবরণ, সেটাকে আবার অনেকে বলছেন এনজিও সরকার। প্রকৃত এনজিও স্টাইলেও যদি সরকার চলতো তাহলে মনে একটা আমরা প্রবোধ পেতাম। আমি দীর্ঘদিন ধরে এনজিও সেক্টর নিয়ে গবেষণা করেছি। আমি বাংলাদেশের প্রথম এনজিও সেক্টরের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। এই বিষয়ে কাজ করেছি দেশের বাইরে, বিলেতে। আমার এমসক এসসি, পিএইচডি এবং পোস্টডক গবেষণা পুরোটাই এই এনজিও সেক্টরকে নিয়ে। কিন্তু এনজিও সেক্টরের যে আপনার ফিলসফি, যেটাকে আমরা অ্যালট্রুইজম বলি, পরার্থপরতা, সেটা কতটুকু অবশিষ্ট আছে নীতি মেপে দেখলেও খুঁজে পাওয়া যাবে না বর্তমান সরকারের আচরণে, কর্মকাণ্ডে। এবং বিগত এই ৮ মাসে তারা যে জনগণের করের টাকা যেভাবে ব্যবহার করলেন সেটা নিয়ে। দেখুন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে লিটারেচার আমরা পাচ্ছি সেখানে তারা বলবার চেষ্টা করছেন যে এটা একটা কালার রেভলিউশন। কার অর্থানুকূল্যে? সেটি হচ্ছে জর্জ সোরস মহোদয়ের অর্থানুকূল্যে। আপনার বাইডেন প্রশাসনের নৈতিক আপনার বলে বলিয়ান হয়ে। এবং জর্জ সোরস মহোদয় তিনি একজন হাঙ্গেরীয় বংশোদ্ভূত ইহুদি ধর্মাবলম্বী লোক। আর এখানে আপনি গাজা মার্চ করে বলছেন যে ইসরায়েল নিপাত যাক, এবং এই দাবির সম্মুখীন হয়ে সরকার বাধ্য হয়েছে আপনার ই পাসপোর্টে সেই ইসরায়েল ভ্রমণের উপর ব্যান আবার নতুন করে আরোপ করতে। তো এই যে স্ববিরোধিতা, সেটাকে আপনি রিকনসাইল করবেন কি করে? এটা ইতিমধ্যে আপনি পরিপুষ্ট হয়ে আছেন জর্জ সোরসের আশীর্বাদে। এখন তিনি সর্বজনিত, আপনি নিজেও যদি এখন ইন্টারনেট সার্চ করেন দেখবেন সেখানে পরিষ্কার বলা আছে আপনার জর্জ সোরস হাঙ্গেরীয় বংশোদ্ভূত নন প্র্যাকটিসিং জুইশ ব্যাকগ্রাউন্ডের মানুষ। আপনার ইহুদি পরিবারে তার জন্ম হয়েছে। এখন জন্ম হয়েছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যদি এখন বলেন উনি নন প্র্যাকটিসিং জু, সেটা ভিন্ন বিষয়, বাট তার ধমনীতে তো ইহুদি রক্ত প্রবাহিত। আর আপনি নিশ্চয়ই ব্রিটেনের দীর্ঘদিন বসবাসের সুবাদে জানেন যে একজন ইহুদি হতে হলে তাকে মাতৃসূত্রে ইহুদি হতে হয়, অর্থাৎ তার মা ইহুদি ছিলেন। এটা বোনাফাইড, এটা কোনো ঝামেলা নেই। তো সেই লোকের অর্থপুষ্ট হয়ে আপনি একটা কালার রেভলিউশন করে ফেললেন, এখন আবার বলছেন ইসরায়েল নিপাত যাক। হাউ টু রিকনসাইল? আর মার্কিনিরা আমার জানা মতে তিনবার অন 3 অকেশনস মার্কিন সরকার বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নর্মালাইজ করতে, ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করতে। আমরা তো বরাবর কি হাসিনা বলুন, কি এরশাদ বলুন, কি আপনার ইউনূস বলুন, সকলেই কিন্তু সেখান থেকে সাইয়ে করেছে। এমনকি ফখরুদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার, সেখানেও তারা কিন্তু আপনার ইসরায়েল যে আপনার সাহায্য সহায়তা প্রদান করতে চেয়েছিল, তৎকালীন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইফতেখার চৌধুরী ক্যাপ্টেন অ্যাভেন্স পলিসি পার্শ্ব করেছেন। হাও বলেননি, নাও বলেননি। ইসরায়েল তার নিজস্ব মেকানিজমে টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সিডর ভিক্টিমদের জন্য, বৈশাল ডিভিশন, তা আপনার বিপণনের ব্যবস্থাও করেছে। এটা ইসরায়েলের পক্ষে সম্ভব। আপনি চাইলেও তাকে বাধা দিতে পারবেন না, দ্যার ইনভিনসিবল।